নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমি রয়েছি কবির আপনাদের সঙ্গে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে। উত্তপ্ত পরিস্থিতি, আমি উত্তপ্ত মানে এই মুহূর্তে আবহাওয়ার উত্তাপের কথা বলছি, ব্রিগেডের উত্তাপও কিন্তু বাড়ছে। আমরা কথা বলে নেব সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের সঙ্গে। নিরাপদা, এই মুহূর্তে সন্দেশখালীর অবস্থা কি? শেখ শাহজাহানকে কেন্দ্র করে তো গত বছর থেকেই সন্দেশখালী একদম আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই মুহূর্তে সন্দেশখালীর অবস্থা কি? শেখ শাহজাহানের খবর কি? সন্দেশখালীর মানুষ আতঙ্ক থেকে বেরিয়ে এসছে। সন্দেশখালীর মানুষকে যেভাবে আতঙ্কিত করে রেখেছিল শেখ শাহজাহান, এখন সন্দেশখালীর মানুষ নিজের মতন করে বাঁচার চেষ্টা করছে। যে দ্বীপগুলোতে লাল ঝান্ডা নিষিদ্ধ ছিল সেই সমস্ত দ্বীপ এলাকাতে এখন লাল ঝান্ডা পতাকা উঠছে। এইটা একটা বিরাট পরিবর্তন। আরেক দিক পরিবর্তন হচ্ছে, শেখ শাহজাহানের যেখানে থাকার শেখ শাহজাহান সেখানেই আছে, অর্থাৎ শেখ শাহজাহান এখন জেলবন্দি। তার দুর্নীতি, তার অত্যাচার মানুষ বুঝেছে বলেই এখন লাল ঝান্ডার দিকে মানুষের ঢল নেমেছে। সেই জন্যে আজকের সন্দেশখালীর মানুষ আজও এই ব্রিগেডে আসবে। সন্দেশখালীর মানুষ ব্রিগেডে আসার জন্যে সকালবেলা নদী পেরিয়ে বাসে করে তারা দীর্ঘ পথ অতিক্রম করে তারা এই প্রথম অত্যাচারের হাত থেকে নিজেদেরকে সরিয়ে দিয়ে, অত্যাচারের বাধা অতিক্রম করে নিজেদেরকে তারা এই ব্রিগেডে উপস্থিত করার জন্য তারা আসছে। সন্দেশখালী থেকে নিরাপদতা কত মানুষ আজকে ব্রিগেডে আসছে? সন্দেশখালীর প্রচণ্ড আতঙ্কের জায়গা। এখন একেবারে আতঙ্ক নেই তা না, কিন্তু মানুষ সেই আতঙ্ক কিছুটা কাটিয়ে উঠেছে, নিজের মতন করে বাঁচার চেষ্টা করছে। লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্যে মানুষ আছে। ইতিমধ্যে সন্দেশখালীতে বিডিও অফিস ঘেরাও হয়েছে, কয়েকটা পঞ্চায়েতে ডেপুটেশন দিয়েছে সেখানকার মানুষ, তাদের 100 দিনের কাজ বন্ধ, এ সমস্ত নিয়ে তারা লড়াই সংগ্রামের ময়দানে আছে। এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মানুষ এত দূর, অনেক বেশি মানুষের আসার ইচ্ছে থাকলেও এখান থেকে 20-25 হাজার টাকা বাস ভাড়া করে আসা তাদের পক্ষে সম্ভব নয়। তবুও আমরা যে আশা করেছিলাম মানুষ যে আসবে, তার চাইতে অনেক বেশি মানুষ সন্দেশখালী থেকে আজকের ব্রিগেডে আসছেন। নির্মলা, 2016 সালেও তো সন্দেশখালীতে আপনি জিতলেন, যখন সারা রাজ্যে বামেদের প্রায় ভরাডুবি আপনি জিতলেন। তারপরে এমন কি ঘটনা ঘটলো আপনাদের, এমন কি শক্তিক্ষয় ঘটলো, কেন ঘটলো, যার জন্য সন্দেশখালীতে লাল ঝান্ডা প্রায় নিষিদ্ধ হয়ে যাওয়ার পরিবেশ তৈরি হলো? আপনারা তো দেখেছেন 11 সালে আমরা যখন জিতলাম, 2016 সাল পর্যন্ত আমরা ছিলাম, তখন কিন্তু তৃণমূলের এই অত্যাচার ছিল না। কিন্তু তৃণমূল এটা ঠিক করেই নিয়েছিল যে সন্দেশখালীটা তাদের দরকার। সেটা অ্যাসেম্বলিতে মমতা ব্যানার্জিও বলেছিল, যেন সন্দেশখালী হচ্ছে 9টা দ্বীপ, 13টা নদী, 9টা দ্বীপ। এই দ্বীপ এলাকাগুলো তাদের খুব দরকার, কারণ তারা যে ধরনের কাজ করে, যে ধরনের তারা দুষ্কৃতি পরায়ণ, তাদের যে অস্ত্র ভাণ্ডার, এগুলোকেও যদি মানে একটা নিরাপদে রাখতে হয়, তাহলেও এই দ্বীপগুলো তাদের দরকার। এবং যারা এই দুষ্কৃতির কাজ করে, যারা লুটতরাজ করে, পঞ্চায়েতগুলোকে যারা রক্ষা করে, এদের জন্য একটা নিরাপদ জায়গা দরকার, সেটা হচ্ছে সন্দেশখালীর দ্বীপ এলাকাগুলো। সুতরাং এগুলোকেই টার্গেট করে মমতা ব্যানার্জি তার সর্বশক্তি প্রয়োগ করেছে সন্দেশখালীর দ্বীপ এলাকাগুলোতে। বিরাট অত্যাচার, বিরাট আক্রমণ, জমি লুট হয়েছে, মা বোনেদের উপর অত্যাচার হয়েছে, সন্ত্রাস আতঙ্কে যত দুর্বল হয়েছে লাল ঝান্ডা, তত বেশি মানুষের বিপদ বেড়েছে। তাই সেখানকার মানুষ লাল ঝান্ডা না থাকার কারণেই সেখানকার মানুষ ঘুরে দাঁড়াতে পারেনি। এখন লাল ঝান্ডা আবার তাদের সামনে, আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন তারা দেখছে। আমার এই প্রশ্ন করতে মোটেই ভালো লাগছে না, কিন্তু এটা ফ্যাক্ট নিরাপদতা, যে পিঠে খাওয়া মানে এ তো সভ্যতার একটা অপলাপ বলা যায়। মানে মা বোন, যে অভিযোগ আমরা পেয়েছি, জানি না সত্যি কিনা, সেই অভিযোগ কতটা সত্যি কতটা মিথ্যে আপনি বেটার বলতে পারবেন। পরিবেশটা ঠিক কেমন ছিল, কি হতো সেখানে? আসলে আপনারা দেখেছেন যে ওই সময় যখন লড়াই সংগ্রাম হচ্ছে, সাধারণ মানুষের খেটে খাওয়া রুটি রুজি নিয়ে জমির লড়াই হচ্ছে, জমি লুট হচ্ছে, কাজের টাকা পাচ্ছে না, কাজের টাকা আনতে গিয়ে মানে পরিবারের সামনেই মা বোনেদেরকে খারাপ কথা বলা হচ্ছে। এইটা ছিল আমাদের আন্দোলন। মানে আমাদের পরিস্থিতি ছিল যে রাত্রিবেলা ভেট পাঠাতে হবে। আমাদের আন্দোলন ছিল রুটি রুজির উপরে, কিন্তু এই রুটি রুজির আন্দোলনটাকে ডাইভার্ট করে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে ওখানে পাঠালো। ওরা গিয়ে ওখানে একটা যে নতুন বাইনারি তৈরি করেছিল, সেই নতুন বাইনারির মধ্যে রুটি তৈরি করার কথাটা ওদের মুখ দিয়ে এসেছে। আমাদের কোনো নেতা আমাদের কখনো কোনো সময়ের জন্য আমরা বলিনি যে ওখানে মা বোনেদেরকে ডেকে নিয়ে এসে তারা রাত্রেবেলা রুটি শেখাচ্ছে। এটা ছিল তৃণমূলের ভোট বৈতরণী পার করার জন্য একটা বাইনারি।
বাইনারি, সেই বাইনারি মানুষ বুঝেছে, মানুষ বুঝে সেই বাইনারি এখন ভেঙেছে। বাইনারি ভেঙে এখন প্রকৃতপক্ষে আবার কিন্তু মানুষের রুটি রুজির লড়াইটা আবার স্টাবলিশড। আর তিনটে মাত্র প্রশ্ন করব, সন্দেশখালী কাণ্ডের প্রথম শিকার আপনি, কারাবাসের অভিজ্ঞতা ঠিক কেমন ছিল? আমি তো কারাবাসে যাওয়ার সময় দেখলাম যে ওখানে যারা কারাবাসে ছিল বেশিরভাগ কম বয়সী ছেলে মেয়ে, তারা বেশিরভাগই তৃণমূলকে পছন্দ করত। কিন্তু খোঁজ খবর নিয়ে দেখেছি কেন তাদেরকে কারাবাসে করা হলো। সেক্ষেত্রে আমি জানলাম যে ওরা তৃণমূলের কাজে বাধা দিত, দুহাত দিয়ে তারা যে লুট করছো সেই লুটের পরিপন্থী ছিল, তারা নিষেধ করত। এই নিষেধ করার অপরাধেই অনেক কম বয়সী ছেলে মেয়েদেরকে তারা কারাবাসে পাঠিয়েছিল। এত কম বয়সের ছেলেরা কারাবাসে ছিল যেটা আমার দেখে খুব খারাপ। তারাও তৃণমূলের কর্মী, তৃণমূলেরই কর্মী, কিন্তু তাদের কাছ থেকে শুনলাম যে কেন তারা এসেছে। তাদের এই বাধা দেওয়ার কারণেই তৃণমূল তাদেরকে জেলে পাঠিয়েছে। আসল উদ্দেশ্য তারা একবার রাস্তা পরিষ্কার রাখতে চায়, ওদের কাজে কেউ যাতে বাধা দিতে না পারে তার জন্য দলের লোক হলেও তাকে জেলে পাঠাতে তাদের কখনো কুণ্ঠাবোধ হয় না। নিরাপদা, আমার আর দুটো প্রশ্ন। 25,752 জন শিক্ষক শিক্ষিকার যে চাকরি গেল, অত্যন্ত মর্মান্তিক ঘটনা, সন্দেশখালীতে তার কোনো প্রভাব পড়েছে? আসলে এই দুর্নীতিটা তো আপনারা দেখেছেন, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। আমরা এই ব্রিগেডেও কিন্তু যাদের চাকরি গেছে তাদেরকেও আমরা আহ্বান করেছি ব্রিগেডে আসার জন্য। আমরা বলেছি তোমরা চাকরি পাবে কি না আমরা জানি না, তবে তোমার ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই দুর্নীতির কবলে না পড়ে তার জন্য এখন থেকে তোমাদের লড়াইটা করা দরকার। অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা জারি রাখা দরকার। দুর্নীতির বিরুদ্ধে লড়াই যদি করতে পারো আগামী দিন তোমার ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্তত তৈরি হবে। সেই জন্য ভবিষ্যতের কথা ভেবে এই রাজ্য সরকার যেভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করে আমাদের প্রজন্মের পর প্রজন্ম আজকের দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে, এটাকে রক্ষা করার দায় সকলের। সেই জন্য তোমরাও এসো, ওদেরকেও আমরা এই ব্রিগেডে আহ্বান করেছি। আমাদের ব্রিগেডের আহ্বানের মধ্য দিয়ে আগামী দিন এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই জারি থাকবে। নিরাপদা, আমার একেবারে শেষ প্রশ্ন। আজকে ব্রিগেডের এত বড় মঞ্চে, ঐতিহ্যমণ্ডিত মঞ্চে, এই মঞ্চে সারা ভারতের দিকপাল এমনকি আন্তর্জাতিক নেতারাও বক্তব্য রেখেছেন, আপনি আজকে বক্তব্য রাখবেন। প্রথমবার সম্ভবত আপনি ব্রিগেডে বক্তা, আমি যদি খুব ভুল না করি। এই অনুভূতি ঠিক কেমন? আসলে আমাদের এই ব্রিগেডে বক্তৃতা দেওয়ার জন্য আলাদা করে আমার কোনো অনুভূতি নেই, কারণ আমরা বিজেপি সেই 2014 সালে যখন ক্ষমতা এসেছে তারপর থেকে যেভাবে গোটা দেশ এবং রাজ্যে সাধারণ শ্রমজীবী মানুষ, কৃষক, ক্ষেতমজুর, মধ্যবিত্ত, ছাত্র, যুব, মহিলা এদের উপর যেভাবে নির্যাতনটাকে নামাচ্ছে, যেভাবে শোষণ হচ্ছে এই অংশের মানুষ, তাতে এখান থেকে বেরিয়ে আসার আর কোনো বিকল্প রাস্তা নেই। একমাত্র রাস্তা সেটা হচ্ছে শ্রমজীবী অংশের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন। সেই ঐক্যবদ্ধ আন্দোলন এবং লড়াইয়ের ময়দান হচ্ছে ব্রিগেড। সেই ব্রিগেডে আমরা তাদেরকে বার্তা দিতে চাই, তুমি গ্রামে যে লড়াইটা লড়ছো সেই লড়াইটাকে জারি রাখতে হবে, বুথে লড়াইটাকে জারি রাখতে হবে, পাড়ায় লড়াইটাকে জারি রাখতে হবে। তা না হলে এই দুর্বৃত্ত পরায়ণ যে দুটো দল, এদের বিরুদ্ধে তোমার মুক্তি নেই, তোমার পরবর্তী প্রজন্মের মুক্তি নেই। সেই জন্য মুক্তির লড়াই, কাজের অধিকারের লড়াই, বেঁচে থাকার অধিকারের লড়াইতে আজকে তাদের হয়ে তাদের প্রতিনিধিত্ব করার জন্য আজকের আমি ব্রিগেডে কিছুক্ষণের জন্য বক্তৃতা রাখবো। সুতরাং তাদের কথাগুলোই আমার বলার দায়িত্ব। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বললাম নিরাপদ সর্দারের সঙ্গে। নিরাপদ সর্দার অত্যন্ত পরিচিত নাম, সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক, এবং আপনারা জানেন সন্দেশখালীর যে ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্য রাজনীতি তথা দেশের রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল, সেই ঘটনার প্রথম শিকার কিন্তু নিরাপদ সর্দার। আজকে ব্রিগেডের এত বড় মঞ্চের বক্তা এবং খুব চাঞ্চল্যকর কিছু বক্তব্য কিন্তু তিনি প্রথমবারের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে তুলে ধরলেন, বললেন আপনাদের উদ্দেশ্যে। এবং এরকম গ্রাউন্ড জিরো থেকে আরও এক্সক্লুসিভ আপডেটস পাওয়ার জন্য আপনার চোখ থাকতে হবে কবির সৌরভের ইউটিউব চ্যানেলে।